বৃষ্টিতে কাপড় ভিজে যায় সচরাচর শোনা যায়, কিন্তু কেউ কি কখনো শুনেছেন বৃষ্টিতে কারো প্রাণ ভিজে যায়? আমার একটু ব্যতিক্রম হয়েছে। কয়েকদিন থেকেই তীব্র রোদ, বাহিরে বের হতে পারছি না। তো হঠাৎ করেই যখন প্ল্যান করে ফেললাম যে আজকে বাড়ি চলে যাব, তখনই দেখেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার তো প্ল্যান সব ভিজিয়ে দিয়েছে। কারণ এত বৃষ্টিতে আমি কিভাবে বাহিরে যাব, সেজন্যই তো বলছিলাম প্ল্যান ভিজিয়ে গেছে। তো যাই হোক, বাহিরের আমি বৃষ্টি দেখছিলাম এখানে ব্যালকনিতে এসে। আর আমি নতুন করে কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বাড়িতে না থাকার কারণে কোনো গাছ আসলে সেভাবে লাগাতে পারি না। আর যেগুলো গাছ আমার আগে থেকে লাগানো ছিল, কিছু গাছ মারা যাচ্ছে, কিছু পাতা শুকিয়ে যাচ্ছে, দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো কয়েকদিন থেকে আমি বাড়িতেই যেহেতু আছি, সেজন্য নতুন করে এই গাছটা আমি লাগিয়ে নিলাম। আমি সব সময়ই গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। আর যেগুলো আমার শখের গাছ বা আমার পছন্দের গাছ, সেইগুলো তো অবশ্যই। এই বেবি টিয়ার্স গাছটাও কিন্তু আমার অনেক শখের এবং পছন্দের একটা গাছ। তো গাছটা মারা যাওয়াতেই আমি আসলে অনেক বেশি মন খারাপ করেছিলাম। তারপরে কয়েকদিন থেকে বাড়িতেই আছি, হঠাৎ করেই গাছটা লাগিয়ে নিলাম। আমি আসলে কখন কী করে বসি নিজেও জানি না। যখন যেটা করতে ভালো লাগে সেই মুহূর্তে আমি সেটাই করে ফেলি, কারণ আমার মন মানসিকতা চেঞ্জ হতে বেশি সময় লাগে না। যাই হোক, বিকেলবেলা একটু বৃষ্টি কম হয়েছে, আর বৃষ্টি কম হওয়া মাত্রই আমি রওনা দিয়ে দিয়েছি। এখন আমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল এই সাইডের দিকে। তো ভাবলাম দাঁড়িয়ে যাওয়াই ভালো হয়। আর বাড়ি থেকে যখন রওনা দিয়েছি তখন আসলে বৃষ্টি কমই ছিল। যখন রাস্তায় উঠেছি তখনই দেখা গেল যে হঠাৎ জোরে বৃষ্টি পড়ছে। সেজন্যই আমি এখানে দাঁড়িয়ে গেলাম। আর আমার এভাবে বৃষ্টিতে ভিজে বাড়ি যাওয়ার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে পরদিনই আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে যাবে দাওয়াত খাওয়ার জন্য। যেহেতু অনেক দিন পর তারা যাবে, আর সেজন্যই হচ্ছে কিছু প্রিপারেশনও আছে। আম্মু অসুস্থ, একা হাতে কিছু করতে পারবে না, এই জন্য ভাবলাম আমার আগে যাওয়াই ভালো হবে। আর বাড়ি এসে আমি একটু আমার গাছগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। এদিকে আমার কাটা মুকুট গাছে ফুল এসেছে, চোখেই পড়েনি। আরও অনেক ফুল ফুটেছিল, সেগুলো সব ঝরে নিচে পড়ে গিয়েছে। আসলে বাড়ি না থাকার কারণেই গাছগুলোতে ময়লা ধুলাবালি জমে গিয়েছে। এগুলো আসলে ক্লিন করাটা অনেক বেশি দরকার ছিল। দেখি যদি আমি সময় পাই তো সবগুলো গাছ সুন্দর করে আমি আবারও ক্লিন করব। যেগুলোতে মাটি কম হয়েছে সেই গাছের গোড়ায় আবার নতুন করে মাটি দিব। এই হচ্ছে আমার কাজ। তো সকাল সকালেই আমি আসলে এদিকে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এদিকে আমি গরু মাংসটা হাতে মাখিয়ে নিব, তার জন্য এখন সব মশলা দিয়ে দিচ্ছি। আর আমার ছোট বোন এখানে ক্যামেরা ধরে রয়েছে। আর গরু মাংসটা এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। যারা আপনারা এইভাবে ট্রাই করেছেন তারা অবশ্যই বুঝবেন, এটা কিন্তু আসলেই অনেক মজা। মাংসটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এদিকে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে। আর মাছের সাইজটি একটু বড় হওয়ার কারণেই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেন ভিতর থেকে ক্রিস্পি হয়ে যায়। আর সব কিছুর আগেই কিন্তু আমি মুরগিটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর লেবু রস দিয়ে। তো এদিকে মুরগিটা ম্যারিনেট করা অনেকক্ষণই হয়ে যাচ্ছে, এখন আমি এটা একটু তেলে ভেজে নিব। আর মুরগিটা কিন্তু আমি একেবারেই হালকা করে ভাজবো। অনেকেরই দেখি যে অনেক ব্রাউন করে ভেজে নেয়, যেন একবারে ক্রিস্পি হয়ে যায় ভিতর থেকে। তো আসলে এত ক্রিস্পি হয়ে গেলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যায়, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আসলে এক একজনের পছন্দ, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম। কেউ কারোটাই পূরণ করতে পারবে না, কেউ কারো ইচ্ছা কিন্তু কখনোই পূরণ করতে পারে না। তো সেই জন্য আসলে যে যেমনটাই পারে সে নিজের মতো করে তেমনই করে রান্না করে। আর রান্নাটা কিন্তু একটা প্রতিভা, আর একটু বলা যায় যে যেমন খুশি তেমন রাঁধে। আর আমি সবার আগে এখানে রোস্টটাই করে নিব, কেননা অন্যান্য রান্নাগুলো একটু ঝামেলা বেশি বা হতে বেশি টাইম লেগে যাবে। তো ভাবলাম যে রোস্টটা আগে করে নিয়ে এক সাইডে রেখে দেই। তো এই জন্যই আসলে রোস্ট এখানে করে এক সাইডে রেখে দিয়েছি। আর এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। ক্যামেরাতে জানি না কেন এত বেশি খারাপ হয়েছে।
আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করব। আর বাকি রান্নাগুলো কিন্তু আম্মু করে নিয়েছে, আমি আর সেদিকে যাইনি। তো আমার সব রান্নাবান্না শেষ হওয়ার পরে দেখি অনেকটাই সময় আছে, আর আমি ততক্ষণে একটু ফ্রোজেন করা আমের আচার করে নিচ্ছি। ফ্রোজেন করা বলতে আম্মু আমগুলোকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিল, আর আমি আসার পর সেগুলো বের করে এখন আচার করে নিচ্ছি। বিশ্বাস করেন আচার যে কি ইয়াম্মি হয়েছিল। আর আমি এই আচারটা কিন্তু বাসাতেও নিয়ে এসেছি, নেক্সট কোনো ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না শেষ করেই আমি আচার করতে নিয়েছি। আসলে অনেকেই ভাববেন এত তাড়াহুড়া কিসের, আসলে আমারও বেশি সময় নেই, আমাকে যে কোনো দিন ঢাকায় চলে আসতে হবে, এই জন্যই আমি আচারটা আগেই করে রেখেছি। আর পরদিন সকালবেলা উঠে একটু কালাভুনা করে নিচ্ছি। জিসা কয়েকদিন থেকে বলছে আপু আমাকে একটু কালাভুনা করে দাও। তো আসলে ও যেহেতু বায়না করতেছিল, তো এই জন্যই কালাভুনা একটুকে করে দিচ্ছি। আর এখন একটা পারফেক্ট কালার আসেনি, সবেমাত্র চুলায় বসিয়েছি। আর সকালের নাস্তাটাও কালাভুনার সাথে পরোটা করব কয়েকটা, এটা দিয়েই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।